আসসালামু আলাইকুম, মিতা মোস্তফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আর কিছুক্ষণের মধ্যে শপথ নেবেন নবনিযুক্ত বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার রাতে তাঁকে এই পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। সৈয়দ রেফাত আহমেদ 2003 সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। 2005 সালে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ লাভ করেন। এদিকে আজ একই সময় শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও 2 উপদেষ্টা। এরা হলেন সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়। বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্য উপদেষ্টা ফারুকী আজম দেশের বাইরে থাকায় তিনি আজও শপথ নিচ্ছেন না। এর আগে বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন 15 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। তবে ঢাকার বাহিরে থাকায় এই 3 উপদেষ্টা সেদিন শপথ নিতে পারেননি। শপথ গ্রহণ শেষে উপদেষ্টারা জানিয়েছিলেন দুর্নীতিমুক্ত দেশ গঠনই তাদের প্রধান লক্ষ্য। আগামী দিনে বিভিন্ন খাতে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। আজ সকালে সচিবালয়ে নিজ নিজ কার্যালয়ে এই প্রতিক্রিয়া জানান তারা। কিছু কাজ অগ্রাধিকার ধরে নিয়ে অগ্রাধিকারের একটা তালিকা এই মন্ত্রণালয়ের প্রস্তুত করা আছে। সেখানে কিছুটা হয়তো সংযোজন বিয়োজন হবে। আমরা চেষ্টা করব মানুষের আস্থা এই প্রশাসনের উপর দ্রুত কিভাবে স্থাপন করা যায় সেটার জন্য এমন কিছু ইস্যুতে কাজ করা যেখানে মানুষ দৃশ্যমান কিছু ফল দেখতে পাবে। সকল ক্ষেত্রের জন্য সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রশাসনিক কিছু ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই পুরো সরকারটাই চ্যালেঞ্জ। পুরো সরকারের সামনে যে দেশের যে চলমান অবস্থা সেটা একটা চ্যালেঞ্জ। যেখানে ভুলগুলো হয়, যার কারণে মানুষের হয়রানি হওয়ার কারণে আলটিমেটলি তাকে হাইস্ট কোর্টে আসতে হয়, এইটা যতটা মিনিমাইজ করা যায়। আমাদের প্রথম কাজ হলো, আমাদের দায়িত্ব হলো এটার দাম কমানো। এবং এখানে অনেক সিন্ডিকেট আছে, অনেক লেভেলে। যেমন আমি একটা জায়গায় শুনছি যে শুধু চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায়। তো আমার মনে হয় যে সেই সব জায়গায় কিন্তু একটা মন্ত্রণালয় একা কাজ করতে পারবে না। এটা পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সবাই মিলে করতে হবে। অস্বচ্ছতা যেখানে আছে সেটা আমরা দূর করব। স্টেক হোল্ডারদেরকে আমরা অংশীদার করব যাতে করে ওই স্বচ্ছতাটা তৈরি হয়, এবং অ্যাকাউন্টেবিলিটিটা আমরা নিশ্চিত করব। সেখানে এদের কি মনিটরিং মেকানিজম আছে আমি এটা বুঝবো। প্রয়োজন হলে আমরা নতুন মনিটরিং মেকানিজম অন্তর্ভুক্ত করব। নতুন উপদেষ্টাদের তৎপরতার খবর জানতে আমরা এখন যাচ্ছি সচিবালয়ে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট রকুন উদ্দিন। রকুন, আজ তো উপদেষ্টারা সকলেই এসেছেন, তো বর্তমান পরিস্থিতিতে তাদের মতামত এবং কাজের তৎপরতা নিয়ে কি বলছেন তারা, যদি আপনি আমাদের জানান। হ্যাঁ মিতা, আজকে আসলে আনুষ্ঠানিকভাবে তাদের সচিবালয়ে প্রথম প্রবেশ, এবং সকাল 9টার পর থেকেই আমরা দেখেছি একের পর এক যারা উপদেষ্টা আছেন অন্তর্বর্তীকালীন সরকারের তারা একের পর এক এসেছেন এবং এখানে তাদের যে কার্যালয় আছে তাদের জন্য বরাদ্দকৃত সেখানে তারা গেছেন, এবং সেখানে যারা কর্মকর্তারা আছেন শুরুতেই তারা সেই কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন এবং তাদের কর্মপরিকল্পনা ঠিক করছেন। একই সাথে হচ্ছে তারা যেহেতু এখানে প্রথমবার এসেছেন সচিবালয়ে, তাদের কাজগুলো বোঝার চেষ্টা করেছেন, এটি আমরা দেখতে পেয়েছি। আর আপনি যেটি জানতে চাচ্ছিলেন সেটি যদি এক কথায় বলি তাহলে সবাই যেটি বলছেন যে এক ধরনের পরিবর্তন, এক ধরনের সংস্কার দরকার সামনের দিকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য, সেটি তারা এক কর্মপরিকল্পনা ঠিক করে সেটি বাস্তবায়নের চেষ্টা করবেন, এবং সবাই যেটি বলেছেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন, এবং একই সাথে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটি তো সবার কথাই কিন্তু উঠে এসেছে। আপনাকে যদি একটু বলি যে সর্বশেষ আমাদের সাথে যে কথা হলো, তরুণ যে 2 জন আছেন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 2 জন, তাদের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন নাহিদ ইসলাম। তিনি আমাদেরকে একটি বিষয় বলেছেন, সেটি হচ্ছে যে ইন্টারনেট এক ধরনের মানবাধিকার, তো সেটি কিছু সময় আসলে বন্ধ করে রাখা হয়েছিল এই আন্দোলনের সময়, সেটি যাতে ভবিষ্যতে আর কখনোই না হয় সেই বিষয়ে তারা প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ নেবেন, এবং একই সাথে এই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের মতো কাজের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে কিভাবে আইনের আওতায় আনা যায় সে বিষয়েও তিনি উদ্যোগ গ্রহণ করবেন, এটি তিনি বলেছেন। আর বাকি যারা আছেন সবাই কিন্তু একই রকম কথা বলেছেন যে তারা আসলে চেষ্টা করবেন কতটা স্বচ্ছতার সাথে জবাব
জবাবদিহিতার সাথে সামনের দিনের কর্মপরিকল্পনা নিয়ে এগোনো যায়। আর এখন যেহেতু এই বঙ্গভবনে শপথের বিষয় আছে, দুইজন উপদেষ্টা সহ প্রধান বিচারপতি শপথ নেবেন সেখানে, তো সেই বঙ্গভবনের উদ্দেশ্যে বেশিরভাগ অন্তর্বর্তীকালীন সরকার যে উপদেষ্টা আছেন তারা কিছুক্ষণ আগে থেকে যাওয়া শুরু করেছিলেন এবং যারা ছিলেন তাদের মোটামুটি সবাই এখন বঙ্গভবনের দিকে চলে গেছেন, দুই একজন ছাড়া। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখনও যে তিনজন শপথ নেন নাই তাদের জন্য কিন্তু এই সচিবালয়ে যে বরাদ্দকৃত তারা যে মন্ত্রণালয়ে বরাদ্দ পান সেটি আসলে প্রস্তুতি বা সংস্কার সেগুলো সবকিছু সম্পন্ন হয়েছে এবং তারা আসলেই সেই কার্যালয়ে বসে তারা তাদের কার্যক্রম শুরু করতে পারবেন। মিতা, সচিবালয় থেকে জানছিলাম উপদেষ্টাদের বিভিন্ন কর্মতৎপরতার খবর। রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ব্যাংকের 5 কর্মকর্তা কর্মচারী আহত হয়েছেন বলে জানা গেছে। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের দাবি, সকাল 10:15টার দিকে কয়েকজন বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা কর্মকর্তাদের উপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে ব্যাংকের কয়েকজন কর্মকর্তা আহত হন। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের দাবি, এস আলম গ্রুপের লোকজন পরিকল্পিতভাবে তাদের উপর হামলা ও গুলি চালায়। অবিলম্বে ব্যাংকের অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িতদের বিচার চেয়েছেন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। 9 বছর পর আজ ভারত থেকে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ সকাল 11টায় নয়াদিল্লি থেকে ফ্লাইটে রওনা করবেন সালাউদ্দিন আহমেদ। দুপুর 2টায় ঢাকা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। 2015 সালের 10ই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর ওই বছরের 11ই মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। তবে বিএনপির অভিযোগ, 2015 সালের 10ই মার্চ ঢাকার উত্তরার বাসা থেকে গোয়েন্দা সেজে একদল লোক সালাউদ্দিনকে অপহরণ করে। 2018 সালের 26শে অক্টোবর শিলংয়ের একটি আদালত তাকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ থেকে খালাস দেন। 2023 সালের 28শে ফেব্রুয়ারি উচ্চতর আদালত এই রায় বহাল রাখেন। একই সঙ্গে তার বাংলাদেশে ফেরার ব্যবস্থা করে দিতে ভারত সরকারকে নির্দেশ দেওয়া হয়। দর্শক, প্রধান বিচারপতি ও 2 উপদেষ্টার শপথ অনুষ্ঠানের খবর জানব বঙ্গভবন থেকে। আমাদের বিশেষ প্রতিনিধি মুকসিমুল হাসান আছেন সেখানে। মুকসিমুল, শপথ অনুষ্ঠানের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। হ্যাঁ মিতা, শপথ অনুষ্ঠান দুপুর 12টার সময় শুরু হওয়ার কথা, কিন্তু এখন 12টার একটু বেশি বাজে, এখনও শপথ অনুষ্ঠানটি শুরু হয়নি। কিছুক্ষণের ভিতরেই শপথ অনুষ্ঠানটি হবে এবং এখানে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন রিফাত আহমেদ। তিনি দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিচ্ছেন এবং এর আগে গতকাল আমরা জানি যে আন্দোলনের মুখে শিক্ষার্থীদের এবং পদত্যাগ করেছেন ওবায়দুল হাসান, এবং এর বাইরেও যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদের যে সদস্যরা বাকি ছিল তাদের 3 জন, এর আগে আমরা জানি যে 13 জন শপথ নিয়েছেন ইতিমধ্যে, আর শপথের বা আরও 3 জন শপথ নেননি। অর্থাৎ প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শপথ নিয়েছেন এবং তার সঙ্গে আরও 13 জন উপদেষ্টা শপথ নিয়েছেন, এবং যে 3 জন শপথ নেননি তাদের ভিতরে ফারুক আজম এবং সুপ্রদীপ চাকমা এবং বিধান রঞ্জন। মূলত সুপ্রদীপ চাকমা এবং বিধান রঞ্জন আজকে শপথ নেবেন এবং দেশের বাইরে থাকায় ফারুক আজম আজকে শপথ নিতে পারছেন না। তো যে কারণে এই 2 জন শপথ নিলে মোট শপথ নেওয়া উপদেষ্টার সংখ্যা হবে মোট এখন পর্যন্ত উপদেষ্টার সংখ্যা হবে 15 জন, এবং সবশেষ ফারুক আজম তিনি যখন শপথ নেবেন তখন নির্বাহী বিভাগের মন্ত্রী সহ, মানে মন্ত্রীর পদমর্যাদায় যে উপদেষ্টা আছে তাদের শপথটি হবে। আর প্রথমেই 2 জন উপদেষ্টা শপথ নেবেন এবং 2 জন উপদেষ্টার শপথের পর প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন রিফাত আহমেদ। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে উপদেষ্টারা বেশিরভাগই এখানে চলে এসেছেন, প্রধান উপদেষ্টা এখনও এখানে আসেননি, তবে 3 বাহিনীর প্রধান তারা এসেছেন এবং অধিকাংশ উপদেষ্টাই
এখানে উপস্থিত হয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে বঙ্গভবন শপথের জন্য পুরোপুরি প্রস্তুত। অল্প কয়েক মিনিটের মধ্যেই এই শপথ অনুষ্ঠানটি শুরু হবে। দুজন উপদেষ্টা হিসেবে শপথ নেবেন, তা নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে 15 এবং আরও একজন উপদেষ্টা যিনি বাকি আছেন তিনি সহ 16 জন হবে শেষ পর্যন্ত। আর প্রধান বিচারপতি আজকে শপথ নিচ্ছেন এবং অন্য বিচারপতিরা শপথ নেওয়ার পরে অন্য এর পরবর্তীতে বাকি যে আপিল বিভাগের বিচারপতিরা তারা শপথ নেবেন। তো সব মিলিয়ে মিতা শপথ নেওয়ার জন্য পুরোপুরি এই বঙ্গভবনের দরবার হল প্রস্তুত। মিতা। বঙ্গভবন থেকে জানছিলাম শপথ অনুষ্ঠানের সবশেষ প্রস্তুতির খবর। দেশের 639টি থানার মধ্যে ইতোমধ্যে সীমিত পরিসরে 538টিতে ফের কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল থেকে আরও কিছু থানা চালু হয়েছে, কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। টানা 6 দিন বন্ধ থাকার পর আজ থেকে চালু হয়েছে আশুলিয়া এবং ধামরাই থানা, তবে এখনও চালু হয়নি সাভার মডেল থানা। সকালে সেনাবাহিনীর সহযোগিতায় আশুলিয়া থানায় যান ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM সায়েদ। এ সময় শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। বিজিবির সহযোগিতায় সকাল থেকে সীমিত পরিসরে দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর থানার কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে জানতে আমরা এখন যাচ্ছি ফরিদপুরে, সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, ফরিদপুরে কতটা থানায় কাজ শুরু হয়েছে আর পুলিশ সদস্যরা কিরকম যোগদান করেছেন আমাদেরকে জানাবেন। মিতা, আপনি জানেন যে ফরিদপুরে 9টি থানা রয়েছে, সেই 9টি থানার কার্যক্রম শুরু হয়েছে সীমিত পর্যায়ে। এর ভিতর 6টি থানা গত দুদিন আগে শুরু হলেও বাকি যে 3টি থানা ক্ষতিগ্রস্ত এবং হামলার শিকার, যেমন আমি এই মুহূর্তে যে থানাটি দাঁড়িয়ে আছি সেটি ফরিদপুর কোতোয়ালি থানা। এই থানাটি ব্যাপক ক্ষতিগ্রস্তের শিকার হয়। এছাড়া মধুখালী এবং সদরপুরেও কিন্তু থানা হামলা এবং ক্ষতিগ্রস্তের শিকার হয়। সেই থানাগুলোর কার্যক্রম গতকাল থেকে শুরু করেছে। আর এর ভিতরে যে অরক্ষিত অবস্থায় ছিল এই থানাগুলো কিন্তু আমরা দেখেছি পালাক্রমে বৈষম্য আন্দোলনের ছাত্রছাত্রীরা বা বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল তারা কিন্তু পালাক্রমে পাহারা দিচ্ছে। একই সাথে জামাতের নেতাকর্মীদের আমরা দেখেছি থানাগুলোতে পাহারা দিতে। আর সেনাবাহিনীর সদস্যরাও এখানে পাহারা দিয়েছে এবং যে 3টি থানা ক্ষতিগ্রস্ত সেই 3টি থানায় কিন্তু আমরা যে দেখেছি যে যেসব অস্ত্রগুলো লুটপাট হয়েছে সেগুলো উদ্ধারেও সেনাবাহিনী অভিযান পরিচালিত করছে। আমরা এই সকল বিষয় নিয়ে কথা বলেছিলাম ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমের সাথে। তিনি যেমনটা বলেছেন যে ফরিদপুরের 9টি থানার ভিতর 6টি থানা ক্ষতিগ্রস্ত না হলে 3টি থানা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে পূর্ণভাবে কাজে ফেরার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামত করে পুলিশের সদস্যরা কাজ শুরু করেছেন সীমিত পর্যায়ে। তিনি আশা করেছেন যে কয়েকদিনের ভিতরে পূর্ণাঙ্গ কার্যক্রম তারা ফরিদপুরের 9টি থানায় শুরু করতে পারবেন বলে জানিয়েছেন। আর আমরা সকালে দেখেছি থানাতে পুলিশের সদস্যরা তারা আসতে শুরু করেছেন এবং কাজ শুরু করেছেন। তো মিতা, এই ছিল ফরিদপুর থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ থানার বর্তমান পরিস্থিতি, চলমান কার্যক্রম নিয়ে। জি মিতা। ফরিদপুর থেকে জানছিলাম থানার কার্যক্রমের সবশেষ খবর। নোয়াখালীর হাতিয়ার ভাসানচর সংলগ্ন সাগর মোহনায় একটি ট্রলার ডুবিতে শিশুসহ 4 রোহিঙ্গার মৃত্যু হয়েছে। গতকাল সাগর মোহনায় ছেড়া খাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কোস্টগার্ড এবং এলাকাবাসী জানান, ভোরে চট্টগ্রামের ফিশারিজ ঘাট থেকে যাত্রী 20 টন চাল এবং 10 টন মালামাল নিয়ে কাঠের ট্রলারটি ছেড়ে যায়, কিন্তু প্রচণ্ড বাতাস ও সাগরের ঢেউয়ে কাঠের ট্রলারটি ঘটনাস্থলে ছিদ্র হয়ে ডুবে যায়। এই সময় ট্রলারটিতে 23 জন ছিলেন। খবর পেয়ে রোহিঙ্গা 3 শিশু এবং 1 নারীর মরদেহ এবং 19 জনকে জীবিত উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।